নামটা একটু প্রথমে বলতে হবে। আমার নাম ফারজানা সুলতানা। ফারজানা নিকনেম, সুলতানা। হ্যাঁ, নিকনেম শানু। নিকনেম হচ্ছে শানু। জি। তো বয়স কত হলো শানু? বয়স হচ্ছে ৩৯। জন্ম জেলা কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে। জি। আচ্ছা, বর্তমানে ঢাকাতেই থাকছেন। ঢাকাতেই থাকছি। আমার বাবা হচ্ছে তিনি একজন স্কুলের হেডমাস্টার ছিলেন, হাই স্কুলের হেড টিচার ছিলেন, এবং আমার মা একজন সরকারি চাকরিজীবী। উনি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করতেন। আমার বাবা ছিল মাঠ টিচার। আচ্ছা। বিয়ের ১ বছর পর আমি হই। আমি হওয়ার পরে আমার বাবা আমার মার কলিগকে আবার বিয়ে করে। বলেন কি? কোনো ঘটনা আছে নাকি হুট করেই ঘটনাটা ঘটলো? আপনার মার কাছ থেকে কি শুনেছেন? মার কাছ থেকে শুনেছি যে উনি নাকি কাশিয়ানী, যে আমাদের থানাটা, ওইখানে এসএসসি পরীক্ষা হতো। তো আমার বাবা তো ছিল হচ্ছে স্কুলের টিচার। তো যেদিন ফার্স্ট পরীক্ষা, মাও পরীক্ষা দিতে আসে, উনিও পরীক্ষা দিতে আসে। তো হচ্ছে এখন উনি আর কোথায় উঠবে, ওনাদের বাড়ি আমাদের ওই থানা থেকে অনেক দূরে। আচ্ছা। তা উনার পিছনে অনেক ছেলে লেগে গেছে, সন্ধ্যা লেগে গেছে, ওই পরীক্ষা দিয়ে ওইগুলো নিয়ে ঘুরতেছে। তারপরে মা ধরে এনে, যেহেতু একসঙ্গে চাকরিতে জয়েন্ট হয়েছে, মার হচ্ছে বিয়ের এবং এসএসসি পরীক্ষার আগের চাকরি। তারপরে আপনার মাও জব করতো? হ্যাঁ, মাও জব করতো, মার কলিগ। আচ্ছা। তারপরে হচ্ছে মা একটা বাসা টাসা ঠিক করে দেয়। আমার আব্বা রেগে যায়, তুমি ওই মেয়ের সাথে হ্যান ত্যান এভাবে। তো ওই যে পরিচয় দুলাভাই দুলাভাই বলতো। তো আমার বাবা আমার মার সাথে বিয়ে হওয়ার পরে আমার বাবা হচ্ছে, আমার মার পোস্টিং ছিল কাশিয়ানী থানায়, আর আমার সৎমার পোস্টিং ছিল মুর্শিদপুর থানাতে। দুজনেই ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করে আমার মা, দুজনই। তো আমার বাবা বাই দা বাই ওই মাজরা স্কুল ছেড়ে মুর্শিদপুর পাইলট স্কুলে জয়েন করে। ওইখান থেকে ওনাদের ভিতর হাই হ্যালো করে সম্পর্ক হয়ে যায়। তো একদিন এসে মার কাছে নাকি টাকা চায় বাবা। তা মা বলছে, যে কোনো কারণে হোক, মা বলছে আমি টাকা দিব না। বলে, তুই টাকা দিবি না, দেখ আমি দেখাই দিচ্ছি তোকে, তুই টাকা দিবি না, আমি তোর মতো একজন বিয়ে করেই দেখাচ্ছি। এর ভিতর ওনাদের ভিতর মানে মনে হয় সম্পর্ক তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। পরে গিয়ে বিয়ে করে। তো বিয়ে করার 1 বছর পরেই আমার সৎ ভাইয়ের জন্ম হয়। তো বিয়ে করার পর আপনার মা এটা অ্যাকসেপ্ট করলো? মা তো অ্যাকসেপ্ট করেনি। মা ওইখান থেকেই পাগল, মানে উনি সেন্সলেস, 14 দিন নাকি একটানা মানে অজ্ঞানের মতো ছিল। আপনি তখন 1 বছর বয়স? আমার তখন, আমি আর জন্ম মাত্র। নানু বাড়ি থেকে সিদ্ধান্ত হলো যে ওই ফ্যামিলিতে আর আমার মাকে দিবে না। তখন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার কাকারা আবার আমাকে অনেক পছন্দ করতো। তারপরে ওই কাকারা যেত, যে আমাকে নিয়ে আসতো, আর মা কান্নাকাটি করতো। ওদের পিস দৌড়ে চলে আসতো, এসে আবার আমাকে নিয়ে যেত। এভাবে করে লাস্টে আমার মেজো চাচা সিদ্ধান্ত নিল যে মাকে নিয়ে আসবে, আর আমার নানু বাড়ি থেকে দিবে না। কিন্তু মা বলে যে আমার মায়ায় মা হচ্ছে নানুদের কথা ছেড়ে চলে আসে। তারপরে এক পর্যায়ে অনুষ্ঠান করে আবার মাকে নিয়ে আসে। তো যেদিন নিয়ে আসে আমার বাবা উঠায়ে, সেই দিন হচ্ছে আমার মাকে এনে রেখে বাসর ঘর না করে আমার বাবা আমার ওই মার কাছে যে রাতে ঘুমায়, আর আমার মা সারা রাতে একা আমাকে নিয়েছিল। তো মাকে এনে একটা সোনের ঘরে থাকতে দিছে। সোনের ঘর তো চেনেন? সোনের ঘর অনেকেই, আমার দর্শক যারা আছেন শহর কেন্দ্রিক, তারা বুঝবে না। এটা আসলে এক ধরনের গাছ। হ্যাঁ, এক ধরনের ওই যে ঝাঁটা দিয়ে যেটা করে, হ্যাঁ ওই ধরনের সোনের ঝাঁটা। সোনের ঘর, এবং পাশে হচ্ছে খড়ির বেড়া। খড়ি চেনেন? পাটখড়ি। হ্যাঁ, খুব ভালো করে চিনি। পাটকাঠি বলে, পাটের কাঠি যেটা হয়। তো ওইখানে আমি থাকতে লাগলাম। এক পর্যায়ে আমি একটু বড় হই, বুঝতে শিখি। তো এরকম অবস্থা ছিল যে ওই সোনের ঘরের চালাতে সোনও ছিল না, এবং বেড়াও ছিল না। বৃষ্টি পড়লে আমি, আমার মা, আমার যে বোনগুলো ছিল তখন, আমরা পুরো ভিজে যেতাম। আপনার তখন আরো বোন হয়েছে? হ্যাঁ, আরো বোন হয়ে গেছে তখন। মনে করেন যে তখন ছাতা দিয়ে আমরা হচ্ছে ওই ঘরে থাকতাম। বেতন পেয়ে যে আমার মা কিছু করবে সেটাও মাকে করতে দিত না। টাকাগুলো সব নিয়ে যেত। আর আমার মা হচ্ছে আমার বাবাকে যে এত ভালোবাসে, মানে আপনি বিশ্বাস করবেন না এখনো, যে পৃথিবীর সব কিছু যদি তার শেষ হয়ে যায়, তারপর আমার বাবা এক সাইডে, পৃথিবীর সব কিছু এক সাইডে। ওভাবে করে পরে বৃষ্টি শেষ হলে মা ওই দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে, পরে ওই চাউলের যে তুষ কুড়া বলে না, ওইটা বিছাই দিয়ে শুকায় কোনো রকম আমরা রাত্রে কাটাইতাম এভাবে। তারপরে হচ্ছে আমাদের একটা ঘর হচ্ছে এরকম দিল, পশ্চিম পাশে ঘর দিল, জোড় ঘর যাকে বলে, 2টা ঘর একসঙ্গে, মাঝখানে পার্টিশন দিল। উত্তর সাইডে আমার সৎমা থাকতো, আর দক্ষিণ সাইডে আমরা থাকতাম। তো
তো আমার মা যে আমার বাবা বিয়ে করার জন্যই কি উনি ওরকম হয়েছে না কেন হয়েছে আই ডোন্ট নো। উনি হচ্ছে আজীবন মানে আমি দেখছি সারাটা জীবন ওষুধ খেয়ে ঘুমাইছে দিন আর রাত 24 ঘন্টা ও জব জব করছে বাট হচ্ছে রেগুলার যে ডিউটি আমরা যেমন ব্যাংকে আসি আবার যে উনি ওরকম ডিউটিতে যেত না, জাস্ট মাসে একবার দুইবার ওনার মেন যে অফিস ওই অফিসটাতে যেত আর উনি ঘুমাইয়েই ওনার জীবন চলতো। তো একে একে আমরা 7 বোন হয়ে যাই, 6 বোন হই, 6 বোনের পরে 7 বোন যেটা সেটা হচ্ছে 6 বোন 7 বোন হয় 13 বছর পরে আর একটা বেবি হয় আমার মা। আচ্ছা, ওইটা ওই ব্রাহ্মণ টামন ধরে টরে ওরা আপনার মা নিজে পরিবার পরিকল্পনা অফিসে কাজ করতো, কিন্তু নিজের তো ফ্যামিলি প্ল্যানিং ছিল বলে মনে হচ্ছে না। কারণ না না আমি এই জন্য আপনাকে ওই দিন বলছিলাম যে ভাইয়া আমার গল্পটা শুনে আপনি বলবেন যে আপনার লাইফেও আপনি এরকম ফ্যামিলি দেখেন নাই বা শোনেন নাই। মানে আমার 2 মাই ফ্যামিলি প্ল্যানিংয়ে জব করে, উনার হচ্ছে 8 বাচ্চা, ওনার 8 বাচ্চা, উনার 4 ছেলে 4 মেয়ে। আচ্ছা, আর আপনাদের 7 বোন, একই বছরে দুইটা দুটো করে বেবি হতো। বেবি হতো, মানে হয় আমরা আমার মার 2 মাসের ছোট, ওর মার 2 মাস, ওইটা 2 মাসের বড়। মানে আপনারা সব মিলায় 15 ভাই বোন। 15 ভাই বোন, 16 ভাই বোন। আমার বাবার লাস্ট গল্পের মাঝে বলি, আমার বাবার আর একটা বিয়ে করেছে, সেটা হচ্ছে এই রিসেন্ট 2019 সালে সেটা ফাঁস হয়েছে। উনি 16 বছর আগে বিয়ে করে এক জায়গায় রেখে দিয়েছিল, সেইখানে একটা বেবি হয়েছে, সেই বেবি ক্লাস 7-এ পড়ে, তারপরে সেটা ফ্লাশ হয়েছে। গল্পের শুরু মাত্র, চলে নাগাই। তারপরে হচ্ছে কখনো আমার ফ্যামিলিতে শান্তি দেখিনি। শান্তি বলতে আমার বাবার মুখের ভাষা এত খারাপ যা আমি উচ্চারণও করতে পারবো না। সেই গালাগালিটা বা বকা বলেন, সেটা যখন আমি বড় হই বা আমরা বোনরা বড় হই, সেই বকাটা এমনভাবে দিত যে মাকে যে বকা দিচ্ছে, আমার বাবা কিন্তু বিএসসি বিএড করা এবং উনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমাদের এলাকায় এক নামে ওনাকে চেনে, আমাদের থানাতে বলেন, জেলাতে বলেন, আমাদের ইউনিয়ন বলেন, সব জায়গায়। মানে এমন বিচ্ছিরি ভাষা আমার লাইফে আমি কাউকে দিতে শুনিনি। যেটা মাকে দিচ্ছে সেটা আমাকেও দিচ্ছে, যেটা আম্মাকে দিচ্ছে সেটা আমাকেও দিচ্ছে। সব ভাই বোনের ক্ষেত্রে এরকম করতো? লাস্টের ভাই বোনগুলোর সাথে আর পারে নাই, কারণ ওরা হচ্ছে প্রতিবাদী ছিল। আসলে এটা সব সময় চলতো। আমি যে কোন ঘটনায় বলবো যে ভাই আমার বাবা গালাগালি, মানে এটা রেগুলার জিনিস ছিল, যে আমি বলবো যে না একদিন বলছিল সেটা আমি বললাম। এটা হচ্ছে আমাদের লাইফের একটা নিয়মিত পার্ট, লাইফের একটা পার্ট। মানে আমাদের বাসাতে, আমাদের ঘরে যে গন্ডগোল বা ঝগড়া, আমার সৎমা আমার মা, আমার বাবা আমার মা, আমার সৎমা আমার বাবা বা আমাদের, এটা হচ্ছে রেগুলার। এবং আমার বাবা যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণই এটা চলতো। জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, 16 ভাই বোনের একটা পরিবার, 2টা মা এবং বাবা, সব কিছু মিলিয়ে ওনাদের কথা হচ্ছে যে রেগুলার রুটিন হচ্ছে ঝগড়া। হ্যাঁ। এবং ঝগড়ার ডাইমেনশনগুলো আপনারা দেখেন, কখনো 2 মায়ের ঝগড়া, কখনো ভাই বোনের মধ্যে ঝগড়া, কখনো বাবার সাথে সৎ মায়ের ঝগড়া, কখনো বাবার সাথে নিজের মায়ের ঝগড়া। মানে উনি বলতে সেটা ওনার লাইফের একটা পার্ট ছোটবেলায়। ভেরি ইম্পর্টেন্টলি 2 বেলা খেতে না পারা, 1 বেলা খেয়ে মানুষ হওয়া, কিন্তু সংসারে শান্তি আছে, এইরকম একটা পরিবার। আরেকটা পরিবার হচ্ছে 3 বেলা খেতে পাচ্ছে, অর্থের অভাব নাই, কিন্তু সংসারের মধ্যে এরকম অশান্তি। ডেফিনেটলি আমি মনে করি দ্বিতীয় যে পরিবারটা বা দ্বিতীয় যে উদাহরণটা আমি দিচ্ছি, সেটা ভয়ঙ্কর রকমভাবে কষ্টে থাকা একটা পরিবার। কারণ মানসিক শান্তি না থাকলে কিন্তু সন্তানেরা গ্রো করে না। আমি হচ্ছে খাবারও পেতাম না ভাইয়া, 3 বেলা খাবারও পেতাম না। কেন পেতাম না জানেন? আমার মা তো ঘুমায় থাকতো, মা তো ঘুমায় আছে, কি হচ্ছে সেটা মা জানে না। ঘুম আর যা আপনাদের নিজেই করতে, যা স্কুলে চলে গেছি না খেয়ে, স্কুল থেকে এসে যে খাবো, সকালে বের হয়েছি, সন্ধ্যা লেগে গেছে, প্রাইভেট পড়ে এসে খাবার নেই, আমার মার খোঁজ নেই, ঠিক আছে, জামা নেই। আমি যে একটা হেডমাস্টারের মেয়ে, আমার মা যে চাকরি করে, আমি ক্লাস 9-এ উঠে আমি চামড়ার জুতা পরেছি। আমাদের নিয়ে সমাজে উপহাস করতো। খেলতে গেছি, আমাকে খেলতে নেয়নি। কেন নেয়নি জানেন? আমার কোলে বাচ্চা, আপনার বোন বা আপনার ভাই। হ্যাঁ, আমার এইখানে এই যে এরকম ফুটো ফুটো ওঠে, জার কাটা বলে বাংলা, মানে ওগুলো হয়ে গিয়েছিল ভাই বোনদের ধরতে কোলে নিতে। এমনও হয়েছে সময় যে আমি ওকে ধরে রাখতে রাখতে ও পেশাব করে দিছে, আমি ওকে রাখতে পারতেছি না, আমিও পেশাব করে দিছি ওর সাথে। এরকম অনেক অনেক ঘটছে। কিংবা আমি ওকে থামাইতে পারতেছি না, আমার জিহ্বা চাটাচ্ছি ওকে।
আমার মা ঘুমিয়ে আছে, সকালবেলা বাচ্চারা হাগুমুতু করে না রাতে, ওইগুলো ধোয়ার কোনো আপনি খবর যেহেতু নাই। সবার বড় ছিলেন, হ্যাঁ, ওগুলো আমাকেই ধুতে হবে। সেটা হোক, মানুষ আমাকে কত লাথিচড় মেরেছে, কত বেশি কথা বলেছে, আমি ধুইতে গেছি, এই এত এত পাজা পাজা কাঁথা হাগু। আমার একটা বোন ছিল অনেক বড় হয়ে পায়খানা করতো, ওই পায়খানাগুলো আমি আর আমার মেজো বোন গিয়ে সাফ করছি, ধুইছি। আমার মার খবর নেই তো। দ্যাটস আ ভেরি ডিফারেন্ট স্টোরি। প্লিজ আগাই আমরা। হ্যাঁ, আমি যখন বড় হই, 8-9-এ পড়ি, তখন আমার টর্চারটা আরও বেড়ে যায়। বাসার সাইডটা ছিল দক্ষিণ সাইড, ওই সাইডে রাস্তা ছিল। তো ধরেন কোনো ছেলে বা আমার কোনো চাচাতো ভাই বা কোনো কেউ যাচ্ছে, বেড়া তো দেওয়া নাই, বেড়া বলে যাকে, ওয়াল টোয়াল এগুলো কিছু নাই, তো এখন তো তারা যাবেই। ওইটা কেন গেল বা আমার ঘরের দিক কেন তাকাইছে, সেটা আমার দোষ। খাইলাম পিটানো, কে মারতো? বাবা অথবা মা মারা শুরু করছে। আমি নাকি প্রেম করি, আসলে আমার ভিতর প্রেম ভালোবাসা ওই ধরনের কোনো ওই টাইপের কিছু ছিলই না। আমি হচ্ছে একদম সহজ সরল ছিলাম, পাগলা টাইপের ছিলাম। আমি স্কুলে যেতাম, আমার স্কুলের এপাশে একটা যে ক্রস করে যে পড়ে না, ওইটাও পড়তে পারতাম না। এপাশে একটা এপাশে একটা, চুল ছোট, কখনো চুল বড় করতে দেয়নি। আমার বাবা চুল কেটে দিত। কেন? ছেলেরা ডিস্টার্ব করবে। তারপরে কেন হেঁটে গেল সেই কোয়ারিজ আমাকে, সেইটার অ্যান্সার আমাকে দিতে হবে। কিন্তু কেন হেঁটে গেছে, আমার পাশ দিয়ে তো রাস্তা, আমি কি করব বা আমি কি বলবো? আমাদের ভাই বোনদের ভিতর কোনো সমস্যা ছিল না, আমরা খুব মানে কেউ বুঝতো না যে আমরা শতালু ভাই বোন। তো দেখা গেছে একসঙ্গে গেছি, বাবা আসার সঙ্গে মা বলে দিত তোমার মেয়ে ওই পাশে গেছে, আর শুরু হইতো মারপিট। আর আমার এমন ছিল যে খাই না খাই, ওই যে উপোস ভালো যে একটা কথা আছে না, খেয়ে থাকি না থেকে থাকি, তারপরে নিকাশ কেসির উপোস ভালো, আমি এই টাইপের একটা চুপচাপ মানুষ ছিলাম। কিন্তু আমার লাইফটা কিন্তু দেখেন কি অবস্থা। একবার কি হলো, একদিন হচ্ছে তখন আমি ক্লাস 9-এ উঠে গিয়েছি, শবে বরাত রোজাও রেখেছি। আমি আবার ছোটবেলা থেকে নামাজ রোজা করি, রোজা রেখেছি। তো আমাকে আমার বাড়ির একটা ছেলে পছন্দ করতো। তা আমাদের ফ্যামিলিটা তো আমার অনেকেই ভয় পেত, যাই হোক, তো বলার আর সাহস পেত না। ওই ছেলেটা বাই আমি ওই দিন আবার রেজাল্ট দিবে, আমি যাচ্ছি। কিসের রেজাল্ট? 9-এর, ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট দিবে। তো আমি যাচ্ছি, যার পর ওই ছেলেটা আমার পিছনে গেছে। আমি ওর সাথে কথাও বলি না এবং ইভেন পিছনে ফিরে তাকাইও নি। কিন্তু ওইটা আমার মা, আমাদের রাস্তা ছিল উত্তর সাইড দিয়ে, তো ওইখানে টপকা এসে মা দেখছে যে আমার সাথে কে যায়। কিন্তু আমার সাথে আমার শতালু ওই সৎ বোনটাও ছিল। আমার বাবা আসার সাথে আমার মা বাবাকে বলে দিল যে ওর সাথে কিন্তু ওই ছেলেটা গিয়েছে, নাম বলতে চাচ্ছি না, ওই ছেলেটা গিয়েছে। ভাইয়া বিশ্বাস করবেন না, আমি বুঝতে পারছি যে আজকে আমার কপালে কিছু হবে। আমি ইফতার করছি পানি দিয়ে, সারাদিন ওই যে রুটি টুটি করে ওগুলো হেল্প করছি, করার পরে আমি শুয়ে পড়ছি। আব্বা তখন আসছে, আসার পর যখনই বাবা বকে বলছে যে ওই ছেলেটা ওর পিছনে গেছিলো, বিলিভ মি, আপনি জুতা টুটাও খুলিনি, যেভাবে ছিল ওভাবে এসে আমাকে এমন মারছে, আমার মাথা অনেক চুল ছিল, 2টা বেনি করে আমি চুল এপাশে দিয়ে বেঁধে ঘুমাইছি। চুলে ধরে, ওই বাঁধা চুল ধরে এভাবে উঠাইছে, চড় করে চুলগুলো ছিঁড়ে গেছে। আর পায়ে ছিল চামড়ার জুতা ভেঙে গেছে, মারা অবস্থায় টিটিনাস উঠে গেছে। টিটিনাস মানে? টিটিনাস উঠে গেছে। এটা কি জিনিস? এটা একটা টিটিনাস আছে না, টিটিনাস একটা অসুখ। ও আচ্ছা আচ্ছা, টিটিনাস উঠে গেছে। মানে কি হচ্ছিল ওই সময়টাতে আপনার শরীরের মধ্যে? ঝাঁকুনি। ও আচ্ছা আচ্ছা, খিচুনি বলে, খিচুনি উঠে গেছে। হ্যাঁ, তো আমার মেজো বোন আর ওই পাশে যে আমার সৎ ভাই বোনগুলো, জাস্ট একটা পার্টিশন, তো ওরা তো এমন চিৎকার করতেছে, বাবা মেরো না। আপনি করে বলতাম আমরা মা বাবাকে, কিন্তু কে শোনে। আর আমার বোন দরজা খুলতে চাচ্ছে, বাড়ির মানুষ চলে আসছে যে গেট খুলে দিবে, কিন্তু আমার মা ওদের ধরে রাখছে। যখন দেখছে যে টিটিনাস উঠে গেছে, তখন ওদের ছাড়লে ওরা তখন গেট খুললে তখন বাড়ির লোকজন এসে থামায়। কিন্তু ততক্ষণ তো আমি মানে যায় অবস্থা, এরকমভাবে আমাকে মারছে। তারপরে ওইভাবেই আবার ডাক্তার আনতে চলে গেছে। আপনার বাবা নিজে দেখছে যে এখনই মানে হয় রুহ বের হয়ে যাবে, চলে গেছে। তারপরে ওভাবে কি হয়েছে, আমি ওর সাথে প্রেম করি। আসলে আপনার কথাই হয়নি তার সঙ্গে? না, আমার সঙ্গে তার কোনো কথা হয়নি বা কিছুই হয়নি। এভাবে করে ভাই আমার মানে আমার আর ভাল লাগতো না। তখন আমার মনে হতো কি আমি বাড়ি থেকে বের হয়ে যাই, কোথাও চলে গিয়ে হয়তো ঢাকা চলে যাই, কারো বাসায় কাজ করি,
কাজ করে খাই, তারপরে আমার আর ভাল লাগে না। আজকের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট এই কারণে আমার প্রত্যেকটা গল্পে আমি কমন এই কথাগুলো বলি, কারণটা হচ্ছে যে প্রত্যেকটা গল্পে আমি ডিফারেন্টলি এখানে আনার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে। উনি যে কথাগুলো আজকে এখানে বলছেন, গ্রাম বাংলার অনেক মেয়েই এরকম পরিবেশে বড় হয়, গল্পটা শুরু হয়েছে মাত্র, আপনারা শেষ পর্যন্ত শুনবেন প্লিজ। তো এভাবে করে আমি এসএসসি পরীক্ষা দিলাম। আমি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। বাই দ্য ওয়ে, এসএসসি পরীক্ষাতে আমি ফার্স্ট ডিভিশনের মার্ক পেয়েও ফেল করি। ফার্স্ট ডিভিশনের মার্কস পেয়ে আপনি ফেল করেন? এবং ইভেন অনেক ভালো মার্কস পাই। সেটা কত সালে আপনি এসএসসি দেন? 1999 সালে। সেটা হচ্ছে আমার ফিজিক্সে 3টা ভাগ, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে রিটেনে 12 পেতে হবে, অবজেক্টিভের একটু মানে, তাই রিটেনে আমি 10 পেয়েছিলাম। যার কারণে টোটাল মার্কস ছিল আমার 65। আচ্ছা, তারপরে ওই 12 না পাওয়াতে আমি ফেল করি। আচ্ছা আচ্ছা। আরও বকা শুনি, আরও মানে এই হয়েছে ওই হয়েছে, তোর মেয়েরে আমাদের ওইখানে ওই যে কামলা বিক্রি হয়, যে মানুষ বাজারে বিক্রি হয়, কিনে নিয়ে এসে কাজ করে না, বলতো ওই জায়গার কিষান, মানে আমাদের কিষান বলে, হ্যাঁ, কিষান কিনে এনে বিয়ে দে, কিষানের সাথে বিয়ে দে, আরও অনেক বাজে কথা যেগুলো আমি বলতে পারবো না, দিয়ে দে। এভাবে করে তারপরে হচ্ছে আমি আবার পরীক্ষা দিই। পরের বছর আবারও ফার্স্ট ডিভিশন পাই। পাশ করলাম। পাশ করার পরে তখন কোথায় ভর্তি হব? ফরিদপুর একটা ভালো কলেজে আমাকে ভর্তি করে, ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজে। ওইখানে ভর্তি হওয়ার পর ওইখানে ভর্তি হলেই সিট পাওয়া যায় না। ওইখানে সিট পেতে 1 বছর সময় লাগে, মানে দ্বিতীয় বর্ষে গিয়ে সিট পাওয়া যায়। তো আমাকে হচ্ছে মেসে রাখবে না। তো আমি কি সারদা সুন্দরী মহিলা কলেজে আমি গিয়েছিলাম অনেক দিন আগে, ডিবেটের একটা কম্পিটিশনে। আপনাদের সাদা ড্রেস পরে না? হ্যাঁ, সবাই সাদা ড্রেস পরে। হ্যাঁ, এবং আমি গিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা। হ্যাঁ। তো বাড়ি থেকে 4-5 দিন বাবা সাথে করে নিয়ে ক্লাস করাইলো। সেটা হচ্ছে যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা চলে যায়। তো ওভাবে আর হচ্ছিল না। আমি 1 বছর বাড়ি প্রায় থেকে গেলাম। আমার পড়াশোনার কিছুই হয়নি। আমার মেজো চাচা, আমার চাচারা অনেক টাকা পয়সাওয়ালা, মানে কোটি টাকার মালিক প্রত্যেকটা চাচা। তো মেজো চাচা সেজো চাচাকে বললো, উনিও বিএসসি ইঞ্জিনিয়ার, মেজো চাচাও বিএসসি ইঞ্জিনিয়ার। তো হচ্ছে সেজো চাচাকে বললো যে ভাইজানের মেয়েটা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে, তুই ফরিদপুর থাকিস, মেয়েটা বাড়ি বসে আছে, তোর বাসায় তো রাখতে পারিস। তারপরে হচ্ছে মা আমাকে নিয়ে আসছে সেজো চাচার বাসায়। আর সেজো চাচা বলে যে শোনো, তোমার মেয়ে আমার বাসায় শুধু থাকবে, ওর পেস্ট থেকে শুরু করে যত যাবতীয় যা আছে সব কিনে দিয়ে যাবা, আমার বাসার একটা জিনিসও যেন ধরতে না পারে। আমার চাচির নাম হচ্ছে, আমার চাচিকে ডাকে, এদিকে আসো। পরে আসছে, বলে ও যদি তোমার বাসার কিছু ধরে, ওরে একটা লাথি মেরে বাসা থেকে নামাই দিবা, আমার চাচা বলে। কিন্তু এটা আপনার বাবার সামনে? আমার মার সামনে, বাবা আসেনি। আচ্ছা। আমার কাকা কিন্তু কোটিপতি। থাকতাম ভাইয়া একদম রিফিউজির মতো। এটার পরেও থাকলেন ওখানে? হ্যাঁ। এই কথা বলার পরেও থাকলেন? থাকার পর কি হয়েছে, মানে কতদিন থাকার পরে উনি হচ্ছে আমার চাচি কাজের মেয়েকে খুব মারতো। আচ্ছা। কাজের মেয়েটা বললো কি, আপু তুমি বলো না, আমি হচ্ছে চলে যাব, আমি এত মার খেয়ে আর থাকতে পারতেছি না, আমার বেতনটা দিলে আমি চলে যাব। তা ওনার মাস পুড়ে গেলে বেতন দিলে ও কাপড় চোপড় নিয়ে চলে গেলে ওই ব্লেমটা আমাকে দিচ্ছে যে আমি ওনার কাজের মেয়ে খেদাই দিচ্ছি। তো হচ্ছে আমি জানি যে ও চলে যাবে, আমি ভয়েও বলিনি যে ও চলে যাবে। এরপরে আমাকে কি করলাম, আমি কলেজ থেকে আসার পরে চুলটা ধরে, আমার মাথায় কিন্তু অনেক চুল, এখন আমার মাথায় এত পর্যন্ত চুলটা ধরে ধাক্কায় একেবারে এভাবে করে বাসার বাইরে বের করে দিল। বের হয়ে যাও, এখানে থাকতে হবে না। তো আমি আর বাসায় ঢুকি নেই। বাসায় না ঢুকে আমি চলে আসছি। কোথায় আসলেন? এর ভিতর ফরিদপুর আর আমাদের বাড়ির মাঝখানে আমার ছোট আর বড় খালা বাড়ি করে। আচ্ছা। তো আমার বাড়িতে এই যে যখন আমি ইন্টারমিডিয়েট ভর্তি হই, এরপরে যে ছুটি ছাটা আমি পেতাম, আমি আর বাড়িতে আসতাম না। আমি ওই খালার বাড়ি কষ্ট হলেও খালার বাড়ি থাকতাম, কারণ বাড়ি আমার ভালো লাগতো না। পরে ওভাবে করে আমি আমার ওই খালার বাড়ি আসলাম, এসে কান্নাকাটি করছি। তারপরে উনি তো দেখছে, সন্ধ্যা লেগে গেছে, একটা আমি বড় মেয়ে,
তারপরে উনি হুন্ডায় বাড়ি চলে আসছে, এসে বলছে শানু আসছে, বলে কি না, এই তো আমার আব্বা আম্মা কান্না। পরে রাতে আব্বা আম্মা ওই সিএনজির মতো আমাদের ওইখানে ওইটা ভাড়া করে আমার খালার বাসায় আসছে, ভাবছে যে ওইখানে আসছে, পরে এসে দেখে কি আমি ওইখানে। পরে যখন আর ওই হলো না, আমি পরে আর ওনার বাসায় যাইনি, তারপরে বাড়ি চলে আসলাম। তাতে কি হলো, আমার ফার্স্ট ইয়ারে আমার গ্যাপ পড়ে গেল। তো আমি যখন হোস্টেলে উঠলাম, উঠার পরে তখন ক্লাস করতে গিয়ে আমার আর ভাল লাগে না, কারণ আমি সবাই অ্যান্সার করতে পারছে, আমি পারছি না। তারপরে ব্যাচ খুঁজে পাই না, ফার্স্ট ইয়ারের ব্যাচ নাই, সব সেকেন্ড ইয়ারের ব্যাচ। ব্যাচ মানে কি টিউশনির ব্যাচ? হ্যাঁ, টিউশনির ব্যাচ। এর মধ্যে আমার মেজো বোন, আমি হোস্টেলে থাকতে আমি জানি না, ও হচ্ছে আমাদের বাড়িতে আমাদের সম্পর্কে ফুফাতো ভাই হয়, আমার চাচাদের সাথে থাকতো আর কি। ওকে বিয়ে করে ফেলে হুট করে নিজেরা নিজেরা বিয়ে করে ফেলে। আপনারই ছোট? আমার ছোট, ইমিডিয়েট ছোট। এবং বিষয়টা হচ্ছে যে এই 16 ভাই বোনের মধ্যে সবচেয়ে আপনিই বড়। হ্যাঁ, 16 কি, ইভেন আমার পুরো ফ্যামিলির বড়ই আমি। আমি যে বড় হচ্ছিলাম, এর মাঝে যে বিয়ের কথা আসতো, আমাকে বিয়ে দিবে, তখন না করতো, অনেককে পছন্দ হলে দেখা যেত ছেলেরা সব শুনে আবার চলে যেত ব্যাক করে, যে বাবার ফ্যামিলির এই অবস্থা, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। তারপরে হচ্ছে দ্বিতীয়ত এই বোনের বিয়ে হয়ে গেল, তা আরও প্রবলেম। আমরা এক রুমে 6টা মেয়ে থাকতাম, প্রত্যেকটা রুমে 6টা করে মেয়ে, প্রত্যেকের বাসা থেকেই মারা খাবার রান্না করে পাঠাতো। তো কোনো দিন আমার মা আমাকে একটু পানিও দেয়নি, আমার বান্ধবীদের খাবার পাঠাইতো, ওইখান থেকে আমি খেতাম, আমার লজ্জাই লাগতো যে ওদেরকে তো কিছু দেওয়া উচিত। দেওয়া হচ্ছে, তো আমি তো আর বলতে পারি না যে আমার ফ্যামিলিতে অবস্থা। সবাই বলতো হোস্টেল খারাপ লাগে, আমার তো খুব ভাল লাগে। আপনার খুব ভালো লাগতো? আমার খুব ভাল লাগতো সত্যি, মানে আমি অনেক ভালো আছি। কারণ ওরা বলতো যে ডাল সকালবেলা খিচুড়ি দেয়, আর একদিন সকালে খিচুড়ি দেয়, একদিন আলু ভর্তা ভাত দেয়, এগুলো আমার একটুও ভাল লাগে না। তা আমি আর বলি না, আমি তো খুব খুশি, আমার খুব ভাল লাগে। কারণটা হচ্ছে এইরকম পরিবেশ তো আমাদের দেখতে হচ্ছে না। হ্যাঁ, আমারও অনেক ভাল লাগে। তা একদিন বলে কি রে শানু, আমাদের তো সবাই বাসা থেকে খাবার আসে, তোর বাসা থেকে তো কোনোদিনও কিছু আসে না, বা তোরা কেউ দেখতেও আসে না, তুই বাড়ি আসিস। তা এর ভিতরে আমার বোন কনসেপ্ট করছে, ছোটজন কনসেপ্ট করলে একদম মার পুরো পেট একদম ওভাবে করে মা একদিন আসছে কি, আমি আরও লজ্জা পাচ্ছি, আমার বান্ধবীরা দেখে হাসতেছে সব। এখন এর ভিতরে আর একটু গল্প বলি। ও যখন হয়, তখন আমার বাবা মাকে ফাতেমা হসপিটালে রেখে আসছিল, ওইখানে লোকজন থাকা লাগে না। তো হলে আমাকে সব ভাই বোনদের ডাকলো, আমরা 14 ভাই বোন, তখন 13 ভাই বোন, ডেকে একটা এমন বিশ্রী বকা দিয়ে বলল যে তোর আবার বোন হয়েছে, আমার মাথায় চড়ক গাছ, তোরা যদি কেউ কোথাও চলে যেতে চাস, কিসেন হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানালা হোক, তোরা সেই তাদের সাথে চলে যেতে পারিস, আমার কোনো আসে যায় না। এটা কে বলেছে? আমার বাবা। মানে কি উনি কি ছেলে হওয়ার জন্য এই কন্টিনিউয়াসলি কাজগুলো করতো? হ্যাঁ, ও, ছেলের জন্যই তো এইগুলো করছে। আপনার 16 ভাই বোনের মধ্যে এখন ছেলে কয়জন? আমার তো ভাই তো নাই, আমার মার পেটে আপনার মার পেটের ছেলে নাই। আর ওরা 4 ভাই 3 বোন। নানু ছিল হচ্ছে একটু আদি যুগের, তো বলতো 3 মেয়ে পর ছেলে হবে, 4 মেয়ে পর হবে, আরে এবার হবে, এভাবে করে ওরে ওনারে আরো পোষলা এভাবে করে হতেই থাকলো। তাই এই যেহেতু উনার বাচ্চা হতো, কিন্তু কষ্টগুলো আলটিমেট আমার হতো। তো এটা ডেকে নিয়ে বললো যে তোরা চাইলে চলে যেতে পারিস। হ্যাঁ, তো আমার যখন ছোট বোনটা হয়, আমি তখন তো ইন্টারমিডিয়েট পড়ি। দেখা যেত আমি গেছি বাসায়, তো তখন দেখা 3-4 দিনের পায়খানার কাঁথাগুলো রেখে দিছে, কাঁথার একদম দাগ বসে গেছে, ওই কাঁথাগুলো আমি পরিষ্কার করে দিয়ে আসতাম। ওই সারদা সুন্দরী থেকে গিয়ে আপনি এগুলো ক্লিন করতেন? হ্যাঁ, আমি ক্লিন করতাম। ও মাই গড। আমার মা তো ঘুমাইতো। আমার বোন যে বিয়ে করলো যাকে, সে তো মূর্খ, মানে লেখাপড়া শেখে না। সে আমাদের ফুফাতো ভাই দূর সম্পর্কের, কিন্তু থাকে আমার চাচার সাথে। ও, আমাদের সাথে যায় না, সেই জন্য সে বাড়ি ছেড়ে প্রপারে চলে আসে কাশিয়ানীতে, থানার উপরে। আচ্ছা, এই ছেলেটা চলে আসে? ছেলেটা না, মানে আমাদের পুরো ফ্যামিলি বাড়ি ছেড়ে, মানে গ্রামে কথা শুনতে হচ্ছে না, সামাজিকতার জায়গাটা থেকে, একটা স্ট্যাটাসের জায়গা থেকে ঝামেলা হচ্ছে, যে কারণে সে গ্রামই ছেড়ে দিল। এবং আমার চাচাদের প্রেশার আছে না, কারণ আমার চাচারা তো আমাদের ফ্যামিলি তো ওই গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের নাম্বার 1 ফ্যামিলি। তারপরে হচ্ছে ওই বোনের কাঁথাগুলো গিয়ে যে জমা রাখে, আমি সারদা থেকে যে দেখতাম 2-3 দিনের কাঁথা জমে আছে, সবুজ হয়ে গেছে, ওগুলো আমি ক্লিন করতাম।
তো এভাবে করে শেষে কি হলো, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আবার ফেল করি না, পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো হয় না, পরীক্ষা স্টপ করে দেই। পরীক্ষার মাঝখানে পরীক্ষা দেওয়া বন্ধ করে দেই যে আমি তো পাশ করব না, এটা কি ইন্টার ফাইনাল পরীক্ষা? ইন্টার ফাইনাল আমার মানে বন্ধ হয়ে যাওয়ার মতো, পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার মতো। আর এখন তো বিয়েও হচ্ছে না, বিয়েও দিতে পারছে না। কেন পারছে না? বাবার প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম। দ্বিতীয়ত বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোনের, বড় বোন নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে। আর আপনার ফ্যামিলির যে এই অবস্থা, এটা কি সবাই, আশেপাশের লোকজন সবাই জানতো? আমি বললাম না যে বিকালে আমাকে কেউ খেলতে নিত না, পুরো গ্রাম সমাজ ইভেন এলাকার লোকজন আমাদের নিয়ে উপহাস করতো। আমি যে একটা হেডমাস্টারের মেয়ে বা আমরা যে একটা হেডমাস্টারের ছেলে মেয়ে, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের নিয়ে সবাই হাসাহাসি করতো। আমাদের ঝগড়া তো রাস্তা থেকে শোনা যেত, আস্তে আস্তে ঝগড়া না তো জোরে জোরে, আর বিশ্রী গালিগালাজ। আমার বাবার মুখের ভাষা শুনলে আপনি দাঁড়ায় যাবেন, বসে থাকবেন না। আর আমার তো কোনো অ্যাফেয়ারও নাই যে আমি তার সঙ্গে চলে যাব। যাই হোক, তারপরে হচ্ছে ওই বোনটা ইন্টারমিডিয়েট ভর্তি হলো ও আমাদের ওই কাশিয়ানিতে একটা কলেজে। তো আমিও সাহস আর পাচ্ছিলাম না বলতে, তারপরে অনেক বলে টলে আমি তারপরে ওর সাথে ভর্তি হয়ে যাই। এখানে ইন্টারমিডিয়েটে লস হলো 2 বছর। আমার আপন বড় খালার মেয়ে দেবর হচ্ছে বুলবুল। তো আমার আপা আবার আমাকে খুব পছন্দ করতে এবং ওর সাথে আমি একটু শেয়ারও করতাম। আমাদের বাড়ি কাছাকাছি ছিল। এটা কোন আপা? মানে আমার খালাতো বোন। বুলবুলের বড় ভাইয়ের সাথে বিয়ের জন্য আমাকে বলা হয়েছিল। ওকে। তো মাঝে মধ্যে আমি আপার বাড়িতে যেতাম। বুলবুলের ছোট যে ভাই, মানে সে আবার আমার সাথে পড়তো, আমি আর ও একসঙ্গে পড়তাম। আচ্ছা। একই স্কুলে, সায়েন্সে, ও সায়েন্সে আমিও সায়েন্সে। ওকে। তারপরে একে আমি কখনোই দেখিনি, ওই দিনই ফার্স্ট আমি দেখেছি এবং কথা বললাম এই। তারপরে কথা বলতে বলতে 15 দিন চলে গেল। বলে গেছে যে আজকে নিছো, সকালে নিয়ে গেল দুলো ভাই, বললো যে বিকালে দিয়ে যাবা। কিন্তু আমি তো ওইখান থেকে বের হয়ে কোথাও আসলে মানে তো আমি শান্তি করে, একদিনের জায়গায় 15 দিন পার হয়ে গেছে। এখন কথা বলতে বলতে একদিনও আমাকে বলল যে আপনি কি আমাকে বিয়ে করবেন? হুট করে না, এর ভিতর আমি বলি আমার মনে মনে এমন ছিল যে আমাকে যেন কোনো রিক্সাওয়ালা বলে যে বিয়ে করবো, আমি বিয়ে করে ফেলবো। বা কেউ যদি বলে, সে যেই হোক। মানে এর ভিতর আর একটা কাহিনী আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমার যে সৎ বোন, তাকে আবার বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা। মানে আপনি হচ্ছেন সবার বড়, অথচ কোনো খোঁজ খবর নাই। না, আমার যে সৎ বোন তাকেও বিয়ে দিয়ে দিয়েছে। তখন তো লোকজন ওপেনে আমাকে বলা শুরু করছে যে এই মেয়ে নিশ্চয়ই ব্লেম আছে, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, যার কারণে ওর বিয়ে হচ্ছে না। এখন তো আমি হয় চলে যাব, তখন আমি টাকা সবসময় আমার কাছে রাখতাম, 500-600 টাকা গুছাইয়ে, যে হয় আমি চলে যাব, না হয় মারা যাব, সুইসাইড করব। চলে যাব মানে যে কোনো ছেলের সাথে চলে যাব? যে কোনো ছেলে না, মানে ঢাকা যাব বা কোথাও কারো বাসায় কাজ করার জন্য চলে যাব। কোনো ছেলে থাকলে তো চলেই যেতাম, ছেলে তো আমার নাই। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে খড়কুটো যাই পাই সেটা ধরে বাঁচার চেষ্টা করব। তো হচ্ছে ওই সিচুয়েশনে দুলাভাই আমাকে নিয়ে আসলো। আনার পরে আমাকে এখনো একদিন বলে যে এই বুলবুল যে আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বলছি হ্যাঁ, আপনাকে বিয়ে করব। আর এর ভিতর আমার আপার খুব ইচ্ছা ছিল এদের ফ্যামিলিতে যে কোনো ছেলের সাথে, ওর সম্পর্কে আমি কিছুই জানি না। ওকে আপনার সম্পর্কে জানতো তো বোধহয়? ও তো সব জানে। আচ্ছা। ও নাকি আমার যে ভাগ্নিটা, তার কাছে খোঁজ খবর নিত, ওর নাকি আমাকে ভালো লাগে। আর এর ভিতর আপা আবার বলতো যে ও যদি তোকে বিয়ে করতে চায় তো তুই রাজি হয়ে যাবি। আচ্ছা। ও তখন কি করতো? ও কিছুই করতো না। ও বাড়িতে গেছে, ও হচ্ছে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য টাকা জমা দিছে, যে কোনো মুহূর্তে ফ্লাইট হবে, ও চলে যাবে। তো ও বললো, তারপরে হচ্ছে আমি রাজি হয়ে গেছি। রাজি হয়ে গিয়ে আপাকে বললাম যে আপা ও তো আমাকে বিয়ে করতে চায়। তা আপা বললো ঠিক আছে, যদি বিয়ে করতে চায় কিছু বলবি না, বিয়ে করে ফেলবি। কিন্তু আমি জিজ্ঞেস করিনি যে আসলে ও কী করে বা ও কী লেখাপড়া জানে, কিছুই আমার দরকার নাই। আমি জাস্ট আমার বিয়ে হইলেই হয়েছে, বা আমি কেউ আমাকে আশ্রয় দিলেই হয়েছে, এই টাইপের। তো হচ্ছে এখন বিয়ে করব, টাকা লাগবে না? ও তো বাড়িতে থাকে, ও তো স্টুডেন্ট, জাস্ট বাড়ি গেছে, ওরও টাকা নেই, আমারও টাকা নেই। আর আমার যে আপা, সে আপাও গরিব, আপা কিন্তু স্বাবলম্বী না যে সে টাকা পয়সা দিয়ে আমাকে বিয়ে দিবে। তারপরে আমি বলছি দিন ফিক্সড করলাম, করে বাসাতে চলে গেলাম। বাসাতে যাওয়ার পর আমার বাবা বিয়ে ঠিক করছে। সে আলাদা একটা বিয়ে ঠিক করছে। 3 বিয়ে না 6 বিয়ে ছেলের। এই মোটা ছেলে, এতখানি মোটা,
তার সাথে আমার এখন তার বারবার তার বউ চলে যাচ্ছে, তার কি প্রবলেম আছে না আছে সেটা জানতে হবে না? আমি একটা আনম্যারিড মেয়ে, আমাকে তার সাথে বিয়ে দিবে? ওইটা শুনে তো আমার মাথা ঘুরে গেছে। তখন আমি আবার ব্যাক করছি, পালায়ে ব্যাক করছি বুলবুলদের বাড়ি, মানে আমার আপার বাড়ি। ব্যাক করছি, ব্যাক করে এসে বুলবুলকে বললাম কিছুই না, যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে কালকেই করতে হবে, আদারওয়াইজ আমি অন্য কিছু ভাববো। ও বললো কি যে তা আমি একটু ঢাকা থেকে আসি তারপরে বিয়ে করবো। আমি বললাম যে না, সেটা হবে না। মানে ওই 15 দিনে খুবই ঘনিষ্ঠ হয়ে গেছি। আর রাত দিন সব সময় দুজন একসঙ্গে থাকতাম, কিন্তু আমাদের ভিতর কোনো খারাপ কোনো কিছু হয় নাই। তারপরে হচ্ছে ওই জন্যই আমাকে বেশি আকর্ষণ করছে যে আমি রাত্রেও একটা ছেলের সাথে চলতেছি, সে আমাকে কিছুই বলে নেই, আজও পর্যন্ত আমার হাতটাও ধরে নেই, তার মানে এই ছেলে অনেক ভালো। জাস্ট এই বিচারটা আমি করছি। তারপরে হচ্ছে আমরা পরের দিন সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। কোথায়? যে আপা বললো যে আপার বাড়িতে গিয়ে, আপার বাবার বাড়িতে, ওই যে বাড়ি ফরিদপুর থেকে যে উঠলাম, চাচা ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর যে বাড়িতে গিয়ে উঠলাম ওই বাড়ি বিয়ে হবে। আপা ফোন করে দিল, পরে বললো যে না আমরা কোর্ট ম্যারেজ করব ফরিদপুর গিয়ে। তা আমি বললাম যে না, কোর্ট ম্যারেজ অনেক ঝামেলা হয় শুনছি, আমার ভয় লাগে, আমি ছোট মানুষ, আমি ওই কোর্ট ম্যারেজ করতে পারবো না, চলো। আপা বললো ঠিক আছে, তো খালা বাড়ি উনার বাবার বাড়ি যাও, আপা বলে দিল। ওরা হচ্ছে সেদিন ছিল শুক্রবার, জুন মাসের 6 জুন 2003 সালের 6 জুন। পরে ওই বাড়িতে আমাদের বিয়ে হয়। তো বিয়ের সময় কথা ছিল যে বিয়েটা গোপন থাকবে, কারণ ওর যেহেতু বড় ভাই আছে, আর ও যেহেতু বাহিরে যাবে, বাহিরে যাওয়ার আগে হয়তো আমি উঠাই রেখে তারপরে হচ্ছে যাবে। কিন্তু এরকম অবস্থা, যেদিন বিয়ে হলো না ওই দিন বিয়ে করে আমরা বুলবুলদের বাড়ি আসলাম, বুলবুলদের বাড়ি থাকলাম, এবং আমরা রাতে দুজনে একসঙ্গেই থাকলাম। পরের দিন সকালে আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে যাবে, আমি যাওয়ার আগে আমার মা বাবার খবর হয়ে গেছে যে আমি বিয়ে করে ফেলছি। আচ্ছা। এখন তো আমাকে হচ্ছে আমার বাবা প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছে। তারপরে হচ্ছে আমি ওকে ফোন দিলাম যে এই অবস্থা, তাই কি করা যায়। পরে আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি বিয়ে করছি। পরে ওকে আনানোর পর দ্বিতীয় আবারও বিয়ে পড়াইলো। আচ্ছা। বিয়ে পড়াইলে পরে ও চলে গেল বাড়িতে। বলছিল যে ছেলে, ও যাকে বিয়ে করেছে সে হচ্ছে অশিক্ষিত। এটা হচ্ছে আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে, বাবাকে বলছে যে ও হচ্ছে অশিক্ষিত, কিছুই লেখাপড়া জানে না, মাদ্রাসা থেকে মনে হয় ম্যাট্রিক পাস করেছে কি করে নাই। এটা বলে এক কথা দুই কথা তর্ক বিতর্ক হয়ে আমাকে খুব মানে মারলে আমার হাতে ফুলে টুলে যায়। পরে আমি তখন ওর বাড়িতে খবর নেই, ও তখন ঢাকাতে, তখন তার ফোনের এত ছিল না, আমি ওর সাথে কোনো ট্রেস করতে পারি না। তখন আমি বাসা থেকে বের হয়ে চলে যাই আমার এক খালা বাড়ি। তারপর অনেক খোঁজাখুঁজি করা হয়, করে তারপরে হচ্ছে পায় আমাকে। তারপরে ও আসে 3 মাস পরে। আমার যে দেবরটা আমার সঙ্গে লেখাপড়া করতো, ও শুনলাম যে ও বাড়ি আসছে। পরে আমি ওকে ফোন দিলাম যে সালাউদ্দিন, আমার তো এরকম হচ্ছে, আমাকে খুব অত্যাচার করতেছে, মারামারি করতেছে, আমি তো এখানে আর টিকতে পারতেছি না। তাই তো যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন তোমরা কি আমাকে নিবা না নিবা না সেইটা বলো। যদি না নাও তাহলে আমি আমার পথ ধরি। কিভাবে নিয়ে আসবে? বুলবুলের তো টাকা নেই, আমার শ্বশুর বেঁচে ছিল। তো এই যে আমি ইন্টারমিডিয়েট আমার আবার শুরু হয়। এই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনি ইন্টারমিডিয়েট শুরু হয়। একটা প্রাইভেট ঠিক করে দিল, ওর তো ইনকাম নাই। তারপরে ও প্রাইভেট আমাকে ঠিক করে দিল ইংরেজি। আমি ছিলাম হচ্ছে এক সিলেবাসের, এরপরে যে চেঞ্জ হলো না, আমি চেঞ্জের সিলেবাসে পড়ে গেলাম। ঝামেলা হয়েছে, ওরা দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না। তো ও কী করতো, মাঝে মাঝে ঢাকা আসতো। ঢাকায় এসে ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা নিয়ে যেত, যাওয়ার পরে তারপরে হচ্ছে প্রাইভেটের টাকা দিতাম, কলেজে যাওয়ার ভাড়া দিত, এভাবে করে চলতো। তো আমাকে এত পছন্দ করতো আমার শ্বশুর, মানে বলার বাইরে। আমি যদি তোরা আমাকে 1 নালা খাবার দিবি না, আমি তো ওকে কাছে 2 নালা চাই না, ওই 1 নালা আমি ভাগ করে আমি অর্ধেক খাবো, আমার বৌমাকে অর্ধেক দিব, তোরা তারপরে ওকে কিছু বলবি না। তারপরে এভাবে করে চলতে থাকলো 1 বছর। ও হচ্ছে ওরকম প্রাইভেট পড়তাম। তারপরে ঢাকায় শেষে ওই বন্ধু বান্ধবের কাছে টাকা পয়সা নিয়ে যেত, আর ওই কাজ করা লাগতো দেখে ও আমার নোটগুলো পর্যন্ত করে দিত। আপনার জামাই? আমার হাজবেন্ড বলতো যে তুমি কাজ করো, তুমি আর কোথ থেকে কতটুক নোট করা লাগবে কিংবা কি লেখা লাগবে বলো, আমি করে দিচ্ছি। তারপরে রাতের খাবারটা কি হতো ভাইয়া, সবাই খেয়ে চলে যেত, ও খেত না আমার জন্য, কারণ ও হচ্ছে আমার জন্য ওয়েট করতো, বলতো তোমার পড়া শেষ হলে তারপর আমি খাবো।
তারপর আমার পড়া শেষ হতো, ওকে ডাকতাম, দুজনে একসঙ্গে খেয়ে ঘুমাইতাম। মনে হয়তো এত আমাদের বন্ডিং ভালো ছিল, আমাকেও এত সাপোর্ট করেছে, মানে তা বলার বাহিরে। সৃষ্টিকর্তা বিষয়টা এরকমই, মানে জীবনের কোনো না কোনো জায়গায় দিয়ে মানুষকে পূর্ণ করে দেয়। হ্যাঁ, পূর্ণ করে দেয়। আমার যে জামা ছিল না, বা আমার হাজবেন্ড আমাকে কাপড় দিতে পারছে না, বা আমাকে প্রাইভেটের টাকা অন্য জায়গা থেকে, বা আমি 2টা জামা পরতেছে, আমি কিভাবে চলে আসছি ওই বাড়ি থেকে। আমার পুরানো একটা শাড়ি পরে আমি এদের বাড়ি আসছি, আর আমার পুরানো 2টা সালোয়ার কামিজ নিয়ে, এই নিয়েই আমি ওদের বাড়ি আসছি। এসে ওই 2টা জামা কাপড়ই আমি পরতাম। পরে ঢাকা থেকে আমার ননদ একটা ড্রেস কিনে দিয়েছিল। এভাবে করে আমার 1 বছর কাটে। পরে 1 বছর পর আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা গেলে ও এর 1 বছরের মাথায় ও ঢাকা চলে আসে। আর দেখি যে আর চলে না, মানে চলতে পারতেছে না আমার পড়াশোনা। তো আমি ওভাবে করে ওই 1 বছর পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে একবারে ভালো মার্কস নিয়ে পাশ করে যাই। পাশ করার পরে ও চলে আসে। চলে আসলে আমিও চলে আসি। আমার কোথায় শ্বশুর চলে মারা আসেন? গেলে ঢাকাতে। দুজনেই ঢাকায় চলে আসেন? হ্যাঁ, ও আগে চলে আসে। আমার শ্বশুর মারা গেলে আমিও চলে আসি। তখন তো আমি ইয়াং, আমি তো একা বাড়ি থাকতে পারি না। একটা সাবলেটে উঠলাম, ছোট্ট একটা রুম, 1700 টাকা ভাড়া ছিল। ও আর একটা ছেলে থাকতো। পরে যখন আমি আসবো দেখি সে ছেলেটাকে বাদ করে দিয়ে, ও তখন 5000 টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করতো। ও গার্মেন্টসে জব করতো? হ্যাঁ, আচ্ছা। গার্মেন্টসে চাকরি করতো। আমরা থাকি ফ্লোরে। ফ্লোর করে ঘরে কিছুই নাই, জাস্ট একটু হাঁড়ি পাতিল ওভাবে করে। ফর্ম কেনারও তখন টাকা ছিল না। আর আমাকে কোচিংও করাইতে পারিনি, ইভেন একটা বইও কিনে দিনে ভর্তি বই। কারণ তো আমার দুজনে ভাড়া দিয়ে টিয়ে চলা খুব কষ্ট হয়ে যায়। আর আমার তো কেউ খবর নেয় না, কোথায় আছে কি নেই, হচ্ছে কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর নেয়, বা মা একটু হেল্প করবে, মা চাকরি করে যে মেয়ে, এইভাবে মানে ওই টাইপের কিছুই না। তারপরে ভর্তি হয়ে ইডেনে পরীক্ষা দিয়ে ইডেনে চান্স পেয়ে যাই। চান্স পেয়ে ওইখানে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে আমি, ভর্তি হওয়ার পরে তারপরে 1 বছরের মাথায় আমার বেবি কনসেপ্ট করে। আমার ছিল মাইগ্রেনের ব্যথা, এত ব্যথা যে মাইগ্রেনের ব্যথা উঠলে বমি করে, পেশাব করে, মানে আমি পুরো সেন্সলেস হয়ে যেতাম। তো বিশেষ করে রোদে গেলে তো ও কী করতো, ও আমাকে দিয়ে আসতো হুন্ডাই করে। ইডেনে দিয়ে আসতো? নিয়ে আসতো। মানে করেন যে ডেট আজকে বেবি হবে, কালকে বেবি হবে, আমার ঘরে এখন কোনো টাকা নেই। তো আমার বড় ভাসুর আসলো, এসে আমাকে 500 টাকা সাধে, বুলবুলকে 500 টাকা সাধে। তো ও নেয় না, ও না নিয়ে আমাকে এসে বলে যে শানু ভাইয়া তো 500 টাকা দিচ্ছে, নিব? তা আমি বললাম যে নাও, কারণ আমার তো আমার তো অবস্থা খুব খারাপ। মিনিমাম তো মানুষের ভাড়ার টাকা লাগে, তারপরে হচ্ছে কিছু একটা হবে, তাই তুমি নাও। পরে ওই 500 টাকা নেই। আল্লাহর এমন রহমত, ওই রাতেই পেইন ওঠে, রাত 9টায় পেইন ওঠে। পেইন ওঠার পরে তারপরে কি হলো, আমার সামনে হচ্ছে কয়দিন পরেই ফাইনাল পরীক্ষা। তো আমার ইচ্ছা যে আমার বেবিটা নর্মালে হোক, আমি খুব পড়ালেখা করছি, আমি যাতে পড়ালেখা সারাদিন ওই বাচ্চা পেটে নিয়ে, টেবিল ছিল না, খাটের উপর পা উপরে করে দিয়ে এরকম ফুলে গেছিলাম আমি। পা উপরে দিয়ে বসে বসে নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম আর বই পড়তাম, আমার কাজই ছিল এটা। আর ও আমার হাজবেন্ড, আমি যখন ভর্তি হই তখন বলছে যে তোমার কিচ্ছু করা লাগবে না, সব আমি করব, তুমি শুধু পড়বা আর পড়বা। আর আমি তরকারি রান্না করতে পারি না, আমি সব গুছাই দিব, তুমি শুধু একটু তরকারি রান্না করবা। তাও এরকমই করতো, পানি ফুটানো থেকে ইভেন জানে না, আমার পিরিয়ডের ন্যাকড়া পর্যন্ত ও ধুয়ে দিছে, আমি রেখে চলে যেতাম, ও ধুয়ে রেখে শুকায় রাখতো, শুকায় ভাঁজ করে রাখতো। আর কি বলবো বলেন। হাসপাতালে কি হলো ভাইয়া, আমি এত বলতেছি যে আমার পরীক্ষা, আপনার আমার একটু নর্মাল ডেলিভারি হওয়ার চেষ্টা করান, আমাকে করেন না। কিন্তু হাসপাতালের একটা আসলে বিধির লেখা, তখন একটা মহিলা, উনি আমাকে অক্সিজেন দিছে, বাচ্চা নাকি পায়খানা করে দিছে। তো আমি অক্সিজেনটা পাচ্ছি না, আরও আমার কষ্ট হচ্ছে। তখন আমি অক্সিজেনটা, কেন আমি অক্সিজেন খুললাম, এটা হচ্ছে তার ক্ষোভ। এখন আমাকে সিজার করতে হবে, বেবি পায়খানা করে দিছে, না হলে লাইবিলিটি আপনাদের। এখন তো বাধ্য। আর তখন তো ওই যে 500 টাকা নিয়ে বের হলাম সকালবেলা, সারা রাত পেইন হয়েছে, চিৎকার, 2 বোন জড়াজড়ি করি, আমি চিৎকার দিয়ে, আমার বোন আমাকে এসে জড়াজড়ি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু এগুলো ফেস করে আসছি, আমার বোনদের প্রতি আমার এত সিম্প্যাথি, মানে কি বলবো, আমার লাইফের একটা পার্টি আমার বোনরা। এখন ও আমাকে হাসপাতালে রেখে চলে আসছে টাকার জন্য, কার কাছ থেকে হয়তো ধারটার করে নিবে। পরে এখন বনসই কি দিবে কে, আমাকে নিয়ে গেছে হচ্ছে পাশের মহিলা, যে সোহাগের মা যার কথা বললাম, ওভাবে করে এখন আমি, আমার পানি টানি ভেঙে গেছে, ভেঙে এখন বেবির তো খারাপ অবস্থা। পরে আল্লাহ আল্লাহ করতে করতে বুলবুল পৌঁছাইলি, পরে বনসই দেওয়ার পরেই নিয়ে গেল। পরে ছেলে হলো, ওষুধ কোম্পানিতে চাকরির জন্য খুব ঘোরাঘুরি করতেছিল। যেদিন আমার ছেলে হইলো ওই দিনে ওর অ্যাপয়েন্টমেন্ট কার্ড আসলো, আর আমি তো সিজার। এরপরে বাসায় আসলাম, আমার তখন আর পরীক্ষা দেওয়া হলো না,
আমার মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট পরীক্ষা ইয়ার ফাইনাল পরীক্ষা পরীক্ষা দেওয়া দেওয়া হলো হলো না। না, হ্যাঁ। আমার ওর বড় বোনের ছেলে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে হচ্ছে নাবানাতে আছে। ও বললো মামি আপনার যেহেতু এই কয়দিন হয়েছে সিজার, আপনি 4 ঘন্টা অনার্স পরীক্ষা দিবেন বসে, তাতে যদি আপনার ইনফেকশন হয়ে যায় প্রবলেম হয়ে যাবে। পরে আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়া হলো না, ওই বছরটা আবার গ্যাপ গেল। গ্যাপ গিয়ে তারপরে আবার গিয়ে ভর্তি হলাম। ভর্তি হলে এই যে ও তো এখন হুন্ডা পেয়ে গেছে আর কি, মানে এখন হচ্ছে আমার ওই বোনটার এসএসসি রেজাল্ট দিল, ও ভালো রেজাল্ট করছে, ওকে এনে নেভি কলেজে ভর্তি করলাম। করার পর এখন ভাগ করে নিছে, ও 3 দিন যাবে, আমি 2 দিন যাব আপনার কলেজে। বোনকে সাপোর্ট হ্যাঁ, দেওয়ার জন্য। মানে ও 3 দিন কলেজে যাবে, আমি 2 দিন ইডেনে যাব। এভাবে করে 2 বোন চলতে লাগলাম। এবং বাচ্চা মার কাছে থাকতো? না, বাচ্চা মানে আমরা 2 বোন। আমি ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও যে কদিন বাসায় থাকতো সে কদিন বাচ্চা দেখতো, আপনি যে কদিন থাকতেন আপনি দেখতেন। হ্যাঁ, আচ্ছা দেখতাম। আচ্ছা। এভাবে করে 2 বোন। ও এখন হচ্ছে আমরা 7 বোন। আমি একে 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 করে আমি 4 বোনকে নিয়ে আসলাম আমার কাছে এই ঢাকায়? ঢাকায়। কারণ হচ্ছে আমি তো ওইগুলো ফেস করে আসছি। ওরা যে আমি যদি ওদের না নিয়ে আসি তাহলে ওদের লেখাপড়াও হবে না, ওদের বিয়ে দিয়ে দিবে বা যে কোনো একটা অকারেন্স কিন্তু হবে। এখানে আপনার জামাইয়েরও তো অনুমতির বিষয় আছে। আমার জামাইয়ের অনুমতি ছিল দেখেই তো আমি নিয়ে আসছি। আমার ইভেন আমার যে অনেকে আছে না দুলাভাইতি শালিদের সাথে অকারেন্স করে, আমার যে 4টা বোন থেকে গেছে, কোনোদিনও তাকায় উনি চোখ দে, ও বলে কি ও তো আমার বোন, তোমার বোন আর আমার বোন কোনো ডিফারেন্স আছে? দিস ইজ দ্য থিং। এবং সেই 4 বোনের কি হয়েছে, যে বোনটা প্রথম আসলো সে হচ্ছে এখন পাবলিক ইউনিভার্সিটির টিচার, জাহাঙ্গীরনগর থেকে পড়ে। সে হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির টিচার, তার হাজবেন্ডও টিচার, তার শ্বশুরও টিচার ভার্সিটি ছিল। তারা 2 জন পিএইচডি করার জন্য কোরিয়াতে গিয়েছে, ওই ফ্যামিলি থেকে। আপনি বুঝছেন গল্পটা কেন আমি বলতে আসছি। সে এই গত মাসের 28 তারিখে সাউথ কোরিয়া গিয়েছে, আমার বাসায় থাকছে, আমরা খেয়ে না খেয়ে। আমি যে কত কষ্টে সংসার চালাইছি এই 4টা বোন নিয়ে। ও আপনার বাসায় এসেছিল যখন? তখনও কোন ক্লাসে পড়তো? বা তখনও আমি ইন্টারমিডিয়েট ভর্তি করি, প্রত্যেকটা বোনকে আমি ইন্টারমিডিয়েট সেখানে ঢাকা এসে ভর্তি করেছে। হ্যাঁ, তারপরে আরেকটা বোনকে যোগ্য পরিবেশ পেলে সন্তান কি হতে পারে দেখেন জাস্ট। শেষে আমার আরেকটা বোন জাহাঙ্গীরনগরে চান্স পেল, এবং সে জাহাঙ্গীরনগরে ফার্স্ট ক্লাস 36 বছরের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট আমার বোনের। কোন ডিপার্টমেন্টের? অ্যানথ্রোপোলজি। ওকে এখনো পড়াশোনা করতেছে? ও ভার্সিটির টিচার। ও জাহাঙ্গীরনগরের টিচার? ও জাহাঙ্গীরনগর না, ও বিজ্ঞান ও প্রযুক্তির টিচার। ও জাহাঙ্গীরনগরে ওর হওয়ার কথা ছিল। আপনার 2 বোনই বিজ্ঞান ও প্রযুক্তির টিচার? হ্যাঁ, ও পিএইচডির জন্য এজ এ রেডি, ও যাবে। ওকে, আর বাকি 2 জন? আর বাকি যে 2 জন, একজন কুয়েটের সেকশন অফিসার, আচ্ছা, কুয়েটের, আর একজন চাকরির জন্য ট্রাই করতেছে। ওর বিয়ে হয়েছে সাবার, বাড়ি টাড়ি আছে। মানে এদের বিয়ে শাদী সব দিয়ে দিয়েছেন? হ্যাঁ ভাইয়া, বিয়ে শাদী কেউ, আমার বাবা একটা মেয়েকেও বিয়ে দেয়নি। এই 4 যে বোনের কথা বলেন, এরা আপনাকে ক্রেডিট দেয়? এরা আপনাকে সম্মান করে? অনেক সম্মান করে, অনেক সম্মান করে। এটা হলো সফলতার একটা পার্ট। আরেকটা হচ্ছে ওনার গল্পটা কোথায় যাচ্ছে, কারণ উনি তো ইডেনে আছে। ওনার বাকি গল্পটা আমরা একটু জানি। হ্যাঁ, তারপর? এরপরে ফার্স্ট ইয়ারে রেজাল্ট হলো, সেকেন্ড ইয়ার এভাবে করে বুলবুল তো হেল্প করতে আছে, পড়াশোনা করতেছি। তারপরে হচ্ছে অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম। ও মাস্টার্স পরীক্ষা দিব, তখন আমার বেবি 24 দিন সিজারে হয়েছে, আমার সেকেন্ড বেবিটা। তখন আমি শুনলাম যে আমার পরীক্ষা, জাস্ট ও নীলক্ষেত থেকে বই কিনে এনে দিল, আমার ননদকে নিয়ে আসলাম। আমার ননদ সারাদিন ওকে রাখতো আর আমি সারাদিন পড়তাম। এভাবে করে পরীক্ষা দিলাম ভাইয়া। পরীক্ষার পরে আমি ফার্স্ট ক্লাস পেলাম মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেলাম। সবাই রেজাল্ট দিছে, সবাই জানে, আমার বান্ধবীরা। আমি যে ফার্স্ট ক্লাস পাইছি না ক্লাস করে, না পড়ে টড়ে, ওরা সবাই রেজাল্ট জানে আমি ফার্স্ট ক্লাস পাইছি, আমাকে কেউ ফোন করে বলেও নাই। ওকে, বাঙালি চরিত্র সব জায়গায়। তারপরে আমার যে বোনটা, যে আমার খালাতো বোন, যার দেবরের সাথে আমার, ও বলতেছে শানু, ওই পাশের বাড়ির মামুনের বউ তো মাস্টার্সের রেজাল্ট পেয়েছে, তোর রেজাল্ট কি? তা আমি বললি আপা আমি তো জানি না। পরে বুলবুল ছিল, বুলবুলকে ফোন দিলাম যে বুলবুল, তখন আমার বাসায় ওয়াইফাই নাই, রেজাল্ট দিছে তুমি জানো? পরে ও হচ্ছে নেটে যে সার্চ দিয়ে বলে কি, এই উপরে লেখা ফার্স্ট ক্লাস, তুমি সত্যি ফার্স্ট ক্লাস পেয়েছো? আমি বলি কি দেখো ভালো করে। পরে দেখে যে সত্যি আমি ইডেনে ফার্স্ট ক্লাস পেয়েছি। তারপরে হচ্ছে
আমি আপনার অনার্সে সেকেন্ড ক্লাস ছিল, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, এসএসসিতে ফার্স্ট ক্লাস, আর ইন্টারও ফার্স্ট ডিভিশন, এসএসসি তো ফার্স্ট ডিভিশন। সে চাইতো যে আমি কিছু একটা হই, মানে জীবনে কিছু একটা করি। হ্যাঁ। তার জন্য সে একটুও কার্পণ্যতা বোধ করিনি, এবং যত দূর হেল্প করার, যত কাজ করার, রান্না করার সব করছে সে। আমার হাজব্যান্ড এখন অনেক ভালো একটা বড় জায়গায় আছে। আমি ওনার ওছিলাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, আমি তার কাছে যাই, তার পায়ে সালাম করি। মানে এটা কি ব্যক্তিগতভাবে যোগাযোগ? হ্যাঁ, ব্যক্তিগতভাবে। আচ্ছা। এখন সে ওইখানেই আছে। মানে প্রধানমন্ত্রীর অফিসে জব করে? কি করে আসলে উনি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, প্রধানমন্ত্রী সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট করে। যে চেয়ারম্যান স্যার, আমাদের এখন বর্তমান চেয়ারম্যান স্যার, ওনার হাতে সিভিটা দেওয়ার পরে আমাকে ডেকে নিয়ে 1 সপ্তাহের ভিতরে আমার জয়েনিং দিল। কত সালে জয়েন করলেন? জয়েন করলাম 15 সালের জানুয়ারি। 14 সালেই জয়েন করার কথা ছিল ডিসেম্বরে, ওই বন্ধ পড়ে গেল। আমি 15 সালের জানুয়ারির 1 তারিখে জয়েন করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে যে ঘটনাটা উনি বললেন, এই জব পাওয়ার পেছনে ওনার হাজব্যান্ডের যে চেষ্টাটা, এটাকে উনি বিস্তারিত বলেছেন। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের সামনে আনলাম। অর্থাৎ পাশ করলেন যে, সেখানে ওনার হাজব্যান্ডের ভূমিকা, এবং জবের জন্য যে দৌড়দৌড়ি করা বা চেষ্টা করাটা, সেটাও ওনার হাজব্যান্ডেরই ভূমিকা। জি, তারপরে জব পাওয়ার পরে কি হলো? জব পাওয়ার পরে চাকরি হলে কি করতো, আমাকে ঘুম থেকে ডাকতো না। ও উঠে আমার বাসায় যে লোকজন ছিল তারা ওকে রেডি করে দিত, ও নামাই দিয়ে যেত। তখন আমি গাড়ি কিনি নেই, হুন্ডা, নামাই দিয়ে পরে আমাকে গিয়ে উঠায়ে আমরা 2 জন গোসল করে একসঙ্গে, তারপরে আমাকে নিয়ে বের হয়ে আমাকে অফিসে দিয়ে, তাও রমনাতে দিয়ে, তারপরে ওর অফিসে আসতো। তখন ও জব করে, যে জব করে। তারপরে আবার আমার 6টার সময় গিয়ে যত কাজ থাক, ও জবের পাশাপাশি বিজনেসও করতো, আমার ওইখানে গিয়ে আমাকে গিয়ে নিয়ে আসতো। এরকম করে 1.5 বছর চললো। 1.5 বছর পরে আমি আর পারতেছিলাম না, ও পারতেছিল না, কারণ এত যাতায়াত। তারপরে আমি ট্রান্সফার নিয়ে মিরপুরে চলে আসি। তাতেও আমার হাজবেন্ড আমাকে একা ছাড়েনি, তাও সে আমাকে সাথে করে দিয়ে আসবে, নিয়ে আসবে, মানে যত দূর সম্ভব। অসাধারণ, অসাধারণ। এই গল্পগুলো না আমাদের পারিবারিক ভিত্তিগুলোকে অনেক বেশি মজবুত করবে। মানে আমি নিজেও আমি সারা জীবন এত গল্প প্রচার করেছি মানুষের, এতটা মানে স্মুথ হয় সম্পর্কগুলো, সুন্দর হয়। এটা আমি আসলে নট ওয়ান টাইম, আপনি নিজেও বোধহয় একটা গল্প শুনেছেন ব্র্যান্ডিং বাংলাদেশে, আমরা প্রচার করেছিলাম। প্রথম যে গল্পটা ছিল বোধহয়, এটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের উপরে প্রথম। হ্যাঁ, 1-2টা গল্প গেছে এরকম। রিসেন্টলি আমরা একটা করলাম, এর বেশি ভালোবাসা যায় না, ব্র্যান্ডিং বাংলাদেশের করলাম। ওয়াইফ বিসিএস অফিসার, হাজব্যান্ডের পড়াশোনায় নাই সেভাবে। এরপরে আপনাদের মতো গল্পগুলো কিন্তু অনেক আসছে, এবং আমি নিজেও অবাক হচ্ছি যে সাংসারিক যে সম্পর্কের বুনিয়াদ, এটা এত শক্ত হতে পারে। অসাধারণ। মনে করে কি জানেন, আমরা 2 জন মনে হয় কি, ওর বুকটা ফেরে যদি আমাকে ও ঢুকায় রাখতে পারতো, তাহলে মনে হয় ওর শান্তি হইতো। আমি ছোট ছোট প্রশ্ন করে এই বাকি পার্টটুকু শেষ করতে চাই। তার আগে যে লোকটাকে নিয়ে কথা হচ্ছে, উনি আমার স্টুডিওতে বসে আছেন, অপেক্ষা করছেন। আজকে ওনাকে একা ছাড়েন নাই, উনি সাথে করে নিয়ে আসছেন। তো এই মানুষটাকে আমি একটু স্টুডিওতে নিয়ে আসতে চাই। সবুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনি ভালো আছেন? আমি এরকম গল্প পেয়েছি যে ওয়াইফকে সাপোর্ট করেন, এবং ওয়াইফ হাজব্যান্ডের সাপোর্টে জীবনে অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু আপনার গল্পটা এতটাই ডিফারেন্ট। আপনি শুধু ওয়াইফ না, ওয়াইফের আরও বোধহয় 4 বোন, তাদেরকেও আপনি সাপোর্ট করেছেন, এবং তারা এখন যেসব জায়গাতে আছে সেটা রীতিমতো অন্যান্যদের ক্ষেত্রে ঈর্ষণীয়। এখনো করে। হ্যাঁ, এখনো করে। এখনো তাদের জন্য, মানে ওরা কোনো প্রবলেমে পড়লে ভাইয়া মানে এখনো তাদের জন্য। তো বুলুল ভাই, কেন? মানে না, আসলে প্রতিটা মানুষেরই সামাজিকভাবে যদি কারোর সাথে ওয়াইফ বলতে স্ত্রী এমন একটা পার্ট যে আমি তো ডিফারেন্ট কিছু না। যদি তার কোনো পারিবারিক সমস্যা হয়, সেটা তো আমাকেই, আর ওর বিশেষ করে ওর ভাই নাই, ও হলো সবার বড় বলে একটা দায়িত্ব তো থাকে। এবং আমার ব্যক্তিগতভাবে আমি অন্যভাবেই প্রতিটা মানুষের জন্য যদি কোনো বিপদের জন্য থাকে, আর এ তো স্ত্রীর শুধু আমার বোন না ভাইয়া, যে কোনো মানুষের জন্যই আমি আমার অবস্থান থেকে আমি সবসময় জন্যই কাজ করি। এখন মানে আমার নিজেরটা হারাই হইলেও আমি মানুষের জন্য কাজ করি। মানে আমি যে জীবনে এত কষ্ট করে আসছি ভাইয়া, আমি আরো এখন এমন আমরা পজিশনে যে ওদের গ্রামে মানে একজন মন্ত্রী গেলেও এত মানুষ হয় না, আপনি বিশ্বাস করবেন না। মানে যদি শোনে বুলবুল বাড়ি যাবে, মনে হয় যে আমার ওই বাড়িতে লোক ধরে না। ওই যে এবার করোনা প্যান্ডামিকের জন্য তো বাড়ি যেতে পারিনি, মানুষ মনে হয় যে সব ফেড আপ হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না, এভাবে খালি পকেট থেকে বের করে, কোনো দেখা দেখি নাই। আমাকে জানাই নিবে একভাবে, আমি নিব একভাবে, ও আমাকে না জানাই নিবে একভাবে।
আমার অত টাকা পয়সা অত মানি অন্যান্য মানুষের মতো অত বেশি না, তারপর তো ইনশাল্লাহ ভালো লেভেলের মানুষের সাথে আমি চলি। তাতে দেখি যে অনেকের ওয়াইফ দেখা গেছে তারা একটা বাংলা ল্যাঙ্গুয়েজে কথাটাই ভালো শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এইগুলো তো আমরা দেখে অভ্যস্ত। এখন ওটা আমি ছোটোবেলা থেকে ফিল করতাম যে এরকম কোনো একদিন তাকে সেট করার দরকার। ও যখন ওকে আমার সাথে পরিচয়, তখন ও সবচেয়ে ভালোই লাগছে যে ও এসএসসিতে সেই আমলে ফার্স্ট ডিভিশন পাইছে, যে অবশ্যই তার পিছনে যদি আমি ইনভেস্ট করি, মানে তারা যদি ধাপে ধাপে উঠানোর চেষ্টা করি, হয়তো ও উঠতে পারবে। সেই অনুযায়ী ও মোটামুটি অল্পতেই ড্রাইভ দিলেই ও কথায় কথায় কিন্তু একটা জিনিস চলে আসে আমাদের সংসারে, যে খোটা দেয়া যে ব্যাপারটা, যে তুমি এরকম একটা পরিবেশে বড় হয়েছো, তোমার কাছ থেকে এর থেকে আর কি বেশি এক্সপেক্ট করতে পারি? না বলুক, আপনি জিজ্ঞেস করেন আমার সম্পর্কে নেগেটিভ কি আছে। না, এটা আসলে ও এক একজন এক এক নেচারে। আমরা তো গ্রামে, আমিও গ্রামে বড় হয়েছি, অনেক ফ্যামিলি ফিজিক্যালি দেখছি তাদের বড় হওয়া, মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, বেড়ে ওঠা পর্যন্ত দেখছি। তো তা ওর যে বিষয়টা, এটা যে ওই বললাম না, যার নৈতিক দিক দিয়ে যে যে একজন ব্যক্তি হিসেবে যে মানুষের একজনের খোটা দিয়ে কি বড় কিছু তো পাওয়া যায় না, তাকে ছোট করা মানে নিজেও তো ছোট হওয়া। সেজন্য এসব জেনেও যে আবার বারবার এগুলোর করি। আর আমি মানে ভাইয়া মানুষের ছোট করা জিনিসটারে আমি এমন একটা লোক, ধরেন একজনের সাথে অনেক বিচার আছে, আর অনেক কিছু জানেন। এই প্রত্যেকটা বোনকে ও সাথে করে নিয়ে ভর্তি করতে নিয়ে গেছে। আমার 2 বোন একসাথে নেভি কলেজে ভর্তি করতে নিছি। একজনকে ব্লাড টেস্ট করার জন্য হচ্ছে ব্লাড নিছে, আর একজন দেখে ও ভাইয়া মানে 2 জন ও অজ্ঞান সেন্সলেস, ওকে আমি ধরছি, আর একজন ও ধরছে, মানে এরকম টাইপের, মানে নিজের বোন। এবং মানে অর্থনৈতিক যে খুব আমার বাবা সাপোর্ট করছে তাও কিন্তু না। ওর ভাইয়া আপা কলেজে যাব, টাকা লাগবে, ও বলছে যাও, দেখো পকেটে টাকা আছে। আবার আমার বোনরা যে খুব যে উচ্ছৃঙ্খল ছিল বা খুব যে তাদের ডিমান্ড ছিল তা না, তারা যে আমি যেভাবে সে বুঝছে যে আমার এভাবে, তারা ঠিক সেইভাবে করে চলছে। তার মানে আপনাদের সংসার জীবন হচ্ছে 18 বছরের? না, 19 বছর শেষে 20 বছর চলে। আচ্ছা, 20 বছর চলতেছে। এটা কি ভালোবাসা কমে না বাড়ে আসলে সময় গেলে? আপনি বলেন। না, আসলে 20 বছর যে পার হয়ে গেছে এটা মানে মানে উপলব্ধি করা যায় না যে এত বছর আমরা একসাথে পার করছি। মনে হয় যে কিছুদিন হইলো। আমি ওই যে সুপ্তা উনি যে বললো কোভিড হইলে উনার হাজবেন্ড, আমারও কোভিড হয়েছিল, এবং ওকে আমি নিষেধ করছি তুমি আমার কাছে আসে না। আমি বলছি তাহলে তুমি খাটের ওই কোনায় ঘুমাও, আমি এই কোনায় ঘুমাই। ও আমাকে জড়াই ধরে ঘুমাইছে, বলে কি কোভিড হইলে তোমারও। এবং আমাকে পুরো সুস্থ করার পিছনে আল্লাহই করছে, তারপরেও ঠেসে ধরে ধরে সবকিছু করাইছে। আমাকে যে আমার চাচা বের করে দিছিল, ওই ফিলিংস থেকে আমার বাসা মানে একটা হোটেল ওপেন করে রেখেছেন আপনি? আমি ওপেন করে রেখেছি। আমি এই জায়গাটা বললেন বলে আমি আপনাকে একটা কথা বলি, আপনার জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, এগুলো আপনার জীবনের শিক্ষা। আমি ওর বোনের মেয়েকে এনে আমি পড়াচ্ছি, আমার বাসায় থাকে, ওর মা আমার সাথে থাকে, ওর ভাই, ওর ভাবির বাচ্চা সব আমার সাথে থাকে। আমার বিল্ডিংয়ে 27টা ফ্ল্যাট, 27টা ফ্ল্যাটের প্রত্যেকটা ভাবি বলে আপনি কি করে পারেন, আপনি একজন চাকরিজীবী মহিলা, তারপরে আপনার কিভাবে সম্ভব যে আপনি একটা হোটেল চালান। আমার মাসে 75 কেজি চাল লাগে, আপনি চিন্তা করেন। শহরে 75 কেজি চাল লাগা মানে কি কথা জানেন? কিন্তু আপনি তো অন্তর থেকে করেন, ভালোবেসে। আমার অনেক ভালো লাগে। আমার আমি কোন ঈদে নিজে জামা কাপড় নিই না, জানেন। আমি মানুষকে দিতে, আমি গাড়ি ভরে নিয়ে যাই মানুষের জন্য। এই যে এখনই আমি আজকেই আপনার কাছে আসার সময় একজন ফোন দিছে যে আপনার কত কত ড্রেস লাগবে, আমাকে লিস্ট দেন। আমি রাত্রে গিয়ে তাকে লিস্ট দিব, সব বাসায় চলে। যে ওই যে বিষয়টা যে সব আমি আমার কোন আত্মীয়রা কি দেয়া লাগবে, মানুষ তো নিজেটা নিয়ে ও আমাদের আমি কখনো আমার নিয়ে ব্যস্ত না। আমার তো আত্মীয় স্বজন, আমার বোনের আত্মীয় স্বজন, বোনের ছেলে মেয়ে কারা কোথায় আছে সব লিস্ট ওই করে যখন ধরাই দেয়, তখন তার আমার বাড়তি কোনো করা লাগে না।
ভালোবাসাটা তো এমনি আসে না, ভালোবাসা তো এই কারণগুলোতেই আসে। অনেক ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে শিক্ষাটা আপনি বইয়ে, পাঠ্য বইয়ে পাবেন না। জীবন থেকে শিক্ষা নেওয়ার জায়গাটাই হচ্ছে, এই জন্য আমরা বলি লাইফ, আমাদের এই অনুষ্ঠানটি। আমি দোয়া করি আপনাদের জন্য, অনেক ভালো থাকেন আপনারা। আমার খুব ভালো লেগেছে এই 1-1.5-2 ঘন্টা। বুলবুল ভাই এবং আপু, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আমি তো ভাবছি ভাইয়া যে আপনি আমার গল্প শুনে প্রচার করবেন কি করবেন না। ডেফিনেটলি প্রচার হবে, মানে খুব কয়েকদিনের মধ্যে এটা প্রচার না হবে। তাই বলতেছি, ও বলে কিন্তু ও আবার আমাকে পাগল বলে তুই তো একটা পাগল, তুই পাগল যায় কি বলবি তোর কথা ভাইয়া। এরকম পাগল খুব দরকার আমাদের সমাজে। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো। অনেক অনেক ভালো থাকুন, আবারও ফিরে আসবো লাইফের আরো একটি এপিসোড নিয়ে। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।